মিনি, এই যে মিনি, মিনি কথাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচ্ছেদে এই দেখো এখানে একটা কথা আছে, সপ্তদশ পরিচ্ছেদ। তো আমি যেমন এখন তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে বলছি, পড়াটা একটু গল্পটা বলতে চাচ্ছি, তাদেরকে বলে রাখি তোমরাও যখন গল্প পড়বে তখন হাইলাইটার দিয়ে, রঙিন কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বে। কারণ পরীক্ষায় প্রশ্ন কিন্তু সহজ হয় না, আর পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু অনেক মনোযোগ দরকার। যারা এখনো মনোযোগ দিতে পারোনি ক্লাসে, তোমরা একটু মনোযোগ দাও এবং শেখার চেষ্টা করো। আমরা বললাম মিনি, মিনির বয়স কত? তোমরা একটু কমেন্টে লিখো তো যে মিনির বয়স কত। হ্যাঁ, একজন কমেন্ট করছে যে স্যার মিনির বয়স 5 বছর। তোমাকে ধন্যবাদ যে তুমি ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো। ক্লাসে মনোযোগ রাখো আর অনেক কিছু শিখতে পারবে। তাহলে আমরা বললাম সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল যে বাবা, রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলেছিল সে কিচ্ছু জানে না। এই দেখো রামদয়াল দারোয়ান, তাহলে এই যে তোমাদের ছোট গল্পটি রয়েছে এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে রামদয়াল দারোয়ান, দারোয়ানের নাম কি? রামদয়াল। আর ও কাককে কি বলে? কাউয়া, মানে কৌয়া যে হিন্দি শব্দটি রয়েছে, হিন্দিতে এই কাককে এভাবে বলা হয়। তারপর দেখো সে আমার লিখিবার টেবিলের পাশে আমার কাছে বসিয়ে নিজের দুই হাত লইয়া অতি দ্রুত আমার ঘরের পথের ধারে। হঠাৎ মিনি আগ্রুম বাগ্রুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবলিওয়ালা কাবলিওয়ালা। মানে এই যে মিনি রয়েছে, মিনি রাস্তার ধারে কাবলিওয়ালা চলে যাচ্ছিল। কাবলিওয়ালার প্রতি ছোট বাচ্চাদের একটা আকর্ষণ কাজ করে, কারণ কাবলিওয়ালার কাছে দেখা যায় যে হরেক রকমের মজার জিনিস থাকে, খেলনা থাকে, খাবার থাকে। ছোট বাচ্চারা দেখা যায় তার প্রতি একটু আকর্ষণ অনুভব করে। তোমরা যারা আছো, তোমরাও তো ছোট, তোমরাও তো কাবলিওয়ালা আসলে মনে হয় যে একটু মুড়ি মুড়কি কিনি, একটু লজেন্স কিনি। আছো তোমরা যারা আছো যে এখনো লজেন্স কিনো কাবলিওয়ালার কাছ থেকে, তারা একটু কমেন্ট করো তো যে স্যার আমি তো কাবলিওয়ালার কাছ থেকে লজেন্স কিনেছি, তারা একটু কমেন্ট করো। তাহলে দেখো এই পর্যায়ে আমরা যেটা বলতে চাচ্ছি যে মিনি কি করছে, মিনি রাস্তায় কাবলিওয়ালার সাথে দেখা হয়েছে, কাবলিওয়ালার থেকে হচ্ছে হলো কাবলিওয়ালাকে সে ডাক পাঠতেছে। এরপর কি বলা আছে একটু দেখো। এরপর দেখো কি বলা আছে যে চিৎকার করিয়া কাবলিওয়ালা কাবলিওয়ালা মিনি বলল। তারপর ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলিগারে হাত, গোটা দুই চার আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহলে এই যে তোমাদের কাবলিওয়ালা গল্প, কাবলিওয়ালার পরিচয়টা কি রকম রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের গল্পে দিয়েছেন একটু খেয়াল করো। মিনি কি করলো? মিনি কাবলিওয়ালাকে দেখলো, দেখে কাবলিওয়ালার বেশভূষা, কাবলিওয়ালার যে পোশাক আশাকি, এটা কি রকম আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে ময়লা ঢিলা কাপড়, ময়লা ঢিলা কাপড়, মাথায় পাগড়ি, ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি, ঝুলি ঘাড়ে, হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহলে কাবলিওয়ালার পরিচয়ে বলা হচ্ছে যে ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি, ঝুলি ঘাড়ে। তাহলে কাবলিওয়ালার তো পরিচয়টা এমনই, কাবলিওয়ালা লজেন্স, তারপর হচ্ছে হলো ছোট ছোট খেলনা যে নিয়ে যাচ্ছে, তার মাথায় পাগড়ি আছে, ঝুলি ঘাড়ে আছে, হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স আছে, এই যে এই বিষয়গুলা। তাহলে কাবলিওয়ালা সম্পর্কে আমার মনে হয় তোমরা একটু জানতে পেরেছো। তারপর তাহলে আমরা একটু গল্পের আরো ভিতরে যাই। গল্পের এই ভিতরের অংশে আমরা খেয়াল করি, দেখো এখানে বলা হচ্ছে যে মিনির চিৎকারে যেমন কাবলিওয়ালা হাসিয়া ফেলিল, মিনির চিৎকারে যেমন কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইলো, ঠিক তেমনি আমাদের বাড়ির দিকে আসিতে লাগলো। অমনি সে রুদ্ধশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না, তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে এই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুই চারটে জীবিত মানব সন্ধান পাওয়া যাইতেই পারে। তাহলে মিনি
এই যে গল্পে মিনি মিনি কাবলিওয়ালা সম্পর্কে কি ধারণা করে একটু আমরা দেখব। মিনি কিন্তু কাবলিওয়ালাকে সেই আমি যে বললাম তোমাদেরকে লজেন্স, চিপস, তারপর হচ্ছে বিস্কুট, তারপর যে খেলনা ফলমূল যে বিক্রি করে এমন কিন্তু নয়। এই লম্বা যে কাবলিওয়ালা রয়েছে, এই লম্বা কাবলিওয়ালা, এই কাবলিওয়ালার হচ্ছে মিনি মনে করতো মিনি চিৎকারে যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইলো আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশেষে অন্তপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে এই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো 2-4টা মানব সন্তান পাওয়া যাইতেই পারে। তাহলে এই যে কাবলিওয়ালা রয়েছিল, এই কাবলিওয়ালার সাথে মিনি কেন এটা মনে করলো যে কাবলিওয়ালা হচ্ছে কাবলিওয়ালা ঝুলির মধ্যে ছোট বাচ্চা 2-4টা তার মতো আছে? কারণ এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে মিনি রয়েছে, মিনির বয়স কিন্তু 5 বছর। 5 বছরের কোনো ছোট যে শিশু রয়েছে, এই শিশু কিন্তু একটু ভয় পায়, খেলনা করে, খেলনা দিয়ে খেলাধুলা করে, মাটির হাড়ি পাতিল দিয়ে খেলাধুলা করে। সে কিন্তু তার মনটা অনেক ছোট, অনেক সে তার বুঝটা অনেক ছোট, সে কিন্তু আমাদের মতো এত পরিণত নয়। তার কাছে কিন্তু কাবলিওয়ালা সম্পর্কে কি মনে হচ্ছে সেটা কিন্তু অনেক মজার। তোমরা যারা ক্লাস 7 আছো এবং এই গল্পটি পড়ছো, তারা তাহলে বুঝতে পারলা শিশুদের মন কত নরম হয়, কত সুন্দর হয়, কত তাদেরকে কত ভয় পাওয়ানো যায়। তোমরা কিন্তু তোমাদের ছোট ভাই বোনদেরকে ভয় দেখাবা না। এই যে দেখো ওরা কিন্তু ভয় পেয়ে যায়, ওরা মনে করে কাবলিওয়ালার ঝুলির মধ্যে বুঝি 2-4টা তার মতো বাচ্চা রয়েছে, ওই বাচ্চা কিন্তু কাবলিওয়ালা তাকেও নিয়ে যাবে। তাহলে এর পর্যায়ে আমরা একটু দেখি যে কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি থেকে বাইর হইবার সময় দেখি আমার হাত দুটি আচ্ছা, তাহলে এই পর্যায়ে একটু দেখি আমরা। আমি মিনির অমূলক ভয় ভাঙ্গিয়া দিবার অভিপ্রায়ে তার অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম, সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল। এই যে দেখো দাঁড়াইয়া রইল, আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এই যে ছোট গল্পটি আমাদের রয়েছে এখানে ক্রিয়াপদের ব্যবহার। তো এই যে ক্রিয়াপদ রয়েছে, ক্রিয়াপদের ব্যবহার একটু আমরা জানবো। আমি মিনির অমূলক ভয় ভাঙ্গিয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুরের হইতে ডাকিয়া আনিলাম, সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ক্লাসের মজাটি অনেক কিন্তু বেসিক বাংলা, যে বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু থেকে বঞ্চিত হবা। ইডু পরিবার কিন্তু তোমাদেরকে অনেক ভালো শেখানোর অভিপ্রায়ে এই ক্লাসগুলোর আয়োজন করছে। এই ডিজিটাল বোর্ডের ক্লাসগুলো তোমরা একটু যদি মনোযোগ দাও, আমাদের কথাগুলো শুনো, তাহলে দেখা গেছে যে তোমরা সৃজনশীল, নৈবিত্তিক এবং বাংলায় অনেক ভালো নাম্বার তুলতে সম্ভব হবে। তাহলে দেখো আমরা বলতেছিলাম এই যে ছোট গল্পটি রয়েছে, এই ছোট গল্পটির ভাষা কি রকম? ভাষা হচ্ছে সাধু ভাষা। তোমরা যারা জানো না সাধু ভাষা কি বা চলিত ভাষা কি, তাহলে তোমরা আমাদের বাংলা ব্যাকরণের ক্লাসগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে করবে। বাংলা ব্যাকরণে আমরা এই বিষয়গুলো অনেক বিস্তারিত শিখতে পারবো। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ক্রিয়াপদ, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দাঁড়াইয়া রইল, এই যে দাঁড়াইয়া রইল, এই যে ক্রিয়াপদটি রয়েছে এটা কি রকম? এখানে দাঁড়াইয়া রইল, এখানে এই যে ক্রিয়াপদ এটি হচ্ছে হলো কি রূপে আছে? এটি হচ্ছে সাধু, সাধু ভাষার রূপে রয়েছে। এটা চলিত রূপ কি? অথবা তাহলে আমাদের যে বইয়ের মধ্যে দাঁড়াইয়া রইল এই যে ক্রিয়াপদটি রয়েছে, এই ক্রিয়াপদের যে চলিত রূপ, এই চলিত রূপটা হচ্ছে হলো এরকম।
চলিত রূপটা দাঁড়াইয়ে আছে বা দাঁড়িয়ে আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা একটা বিষয় খেয়াল করো যে আমরা বলছিলাম যে ক্রিয়াপদ নিয়ে কথা। তাহলে ক্রিয়াপদ বিষয়টি কি আমরা একটু খেয়াল করি। ক্রিয়াপদ হচ্ছে, আমরা বলছি আমি ভাত খাই। তোমরা যারা ক্লাস 7 আছো, তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণে অনেক কিছু বোঝার এবং শেখার রয়েছে। আমরা এই যে গল্পটি পড়ছি, এই গল্পে আমরা বাংলা ব্যাকরণেরও কয়েকটি বিষয় আস্তে আস্তে করে শিখবো। তাহলে কি হবে, তাহলে আমি বাংলা ব্যাকরণ সম্পর্কেও একটু ভালো ধারণা অর্জন করতে পারবো। আমরা বলছি কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই গল্প পড়ার শুরুতে আমরা কি করেছি, আমরা শব্দের কিছু অর্থ দেখে এসেছি। কারণ কি, আমাদের অনেক শব্দ রয়েছে যেগুলো অপরিচিত, আমরা এখন গল্প পড়তে এসে শিখছি। এর পাশাপাশি কি করেছি আমরা, এর পাশাপাশি আমরা নোট ডাউন করেছি। আমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে সেগুলোর জন্য আমরা রঙিন কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে নিয়েছি। আমরা এ পর্যায়ে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্রিয়াপদ, ক্রিয়াপদ নিয়ে কথা বলছি। তাহলে ক্রিয়াপদের এখানে একটা জিনিস তোমরা একটু দেখো, যে ক্রিয়াপদের প্রথম অংশে বলা আছে আমি, তারপর ভাত, তারপর খাই। এখানে এটি হচ্ছে বিশেষ্য, এটি হচ্ছে বিশেষ্য। আর এই যে পদটি রয়েছে, এই পদটি হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ কি করে? ক্রিয়াপদ বাক্যের যে বিশেষ্যগুলো রয়েছে, এই বিশেষ্যগুলোর সাথে সম্পর্ক করে বাক্যটির পূর্ণ যে ভাব রয়েছে এটি সমাধান করে। আমি ভাত খাই, এই খাই যে আমি শব্দটি বললাম, খাওয়ার মাধ্যমে আমার কোনো কাজ করা সম্পন্ন হলো। আমি কোনো কাজ করলাম, আর কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, কোনো কাজ করা কি বাংলা ভাষায় বলা হয় ক্রিয়াপদ। তোমরা যারা ক্রিয়াপদ বুঝলা যে কি ক্রিয়াপদ, তোমরা কি বুঝতে পেরেছো? কেউ কমেন্টে আমাকে বলো যে ক্রিয়াপদ কি, একটু বলো তো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা দেখো, ক্রিয়াপদ সম্পর্কে আমরা মোটামুটি একটু শেখার চেষ্টা করলাম। যা বাক্যের বিশেষ্যের সাথে সম্পর্ক রেখে কোনো কিছু সম্পাদনা, কোনো কিছু কাজ করা বোঝায়, তাকে বলা হয় ক্রিয়াপদ। তাহলে আমরা বললাম এই যে আমাদের গল্পটি রয়েছে, এই গল্পটিতে ক্রিয়াপদ কিভাবে রয়েছে। আরম্ভ করিয়া দিল, দাঁড়াইয়া রহিল, যাইতেছি, করিয়া যাইতে, কহিয়া যাইতেছি। তা এই যে বিষয়গুলো আসিয়া, এই বিষয়গুলোকে বলা হয় যে ক্রিয়াপদ সাধু রীতিতে রয়েছে। সাধু ভাষা বা সাধু রীতি, এটি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, তোমরা একটু এই বিষয়টা খাতায় বা তোমাদের বইয়ে লিখে রাখো যে আমাদের যে কাবুলিওয়ালা গল্পটি রয়েছে এটি সাধু ভাষায় রচিত বা সাধু ভাষার রীতিতে লেখা। আচ্ছা, এই পর্যায়ে আমরা গল্পটির আরেকটু অংশ পড়ি। তারপর দেখো এখানে বলা হচ্ছে যে কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইয়া সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ হইয়া বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে, এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা একটু খেয়াল করো। এই যে বলা হচ্ছে কাবুলিওয়ালার সাথে কিন্তু মিনির একটা বন্ধুত্ব তৈরি হওয়ার পথে রয়েছে। আমি মিনির অমূলক ভয় ভাঙ্গিয়া দেওয়ার জন্য অভিপ্রায় তার অন্তঃপুরে হইতে ডাকাইয়া আনিলাম, সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল। কাবলি ঝুলির মধ্যে হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল। প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল। তাহলে কাবুলিওয়ালার সাথে মিনির যে প্রথম পরিচয়, প্রথম পরিচয়ের কথা বলা রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, কিসমিস, খোবানি, আমরা কিন্তু গল্পের শুরুতে তোমাদের যে অপরিচিত শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে খোবানি শব্দটি রয়েছে, এই খোবানি শব্দটি কিন্তু অপরিচিত আমাদের। তাহলে খোবানি শব্দটির মানে কি আমরা একটু দেখে আসি।
আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে খোবানি মানে কলম কই না না, এটা কলম লিখতেছে না। আর এটা খুঁজেই পাচ্ছি না। এই দেখো, খোবানি মানে কি? খোবানি মানে হচ্ছে বাদাম জাতীয় ফল। তাহলে আমরা যখন গল্পের শুরুতে শব্দার্থগুলো একটু দেখব, এই শব্দের অর্থগুলো থেকে কিন্তু আমরা আমাদের গল্পের অনেক কিছু শিখে নিতে পারবো। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা বললাম খোবানি। এই খোবানি মানে কি? খোবানি মানে হচ্ছে বাদাম জাতীয় ফল, বাদাম জাতীয় ফল। তাহলে আমরা আমাদের যে গল্প পড়লাম, এই গল্পের মধ্যে আবার আমরা একটু চলে আসি। তাহলে গল্পের মধ্যে এখানে একটা জিনিস দেখো, আমরা বললাম খোবানি। এই যে খোবানি রয়েছে, তাহলে আমরা নতুন একটি শব্দ শিখতে পারলাম। তারপর দেখো, মিনির সাথে কিন্তু কাবলিওয়ালার প্রথম পরিচয়টা হয়ে গেল। সে ভয় পেয়েছিল কাবলিওয়ালাকে দেখে, না জানি কাবলিওয়ালা তাকে ধরে নিয়ে যায় কিনা, তার কাবলিওয়ালার ঝুলির মধ্যে দুই একটা বাচ্চা আছে কিনা, এভাবে সে ধারণা করছিল। কারণ তার মনটা অনেক কচি। সে এই যে মিনির বয়স মাত্র 5 বছর, তার কতটুকুই বা বুঝ হয়েছে। তারপরে আমরা দেখো, আমরা পরে আসলাম, সংবাদ পেলাম কাবলিওয়ালার সহিত মিনির যে এই যে দ্বিতীয় সাক্ষাৎ, তাহা নয়, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। তাহলে মিনির সাথে প্রথম দেখায় কাবলিওয়ালাকে সে ভয় পেয়েছিল। তারপর মিনির সাথে কাবলিওয়ালার দ্বিতীয় দেখা হলো। দ্বিতীয় দেখার পর যখন কাবলিওয়ালা মিনিকে খোবানি, কিশমিশ, বাদাম এগুলো খেতে দিল, কাবলিওয়ালার সাথে মিনির একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম কাবলিওয়ালার সাথে মিনির যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে মিনিকে ঘুষ হিসেবে পেস্তা বাদাম দেওয়ার মাধ্যমে কাবলিওয়ালা মিনির যে ক্ষুদ্র হৃদয়টুকু রয়েছে সেটি জয় করে নিল। তারপর দেখো, দেখিলাম যে এই দুটি বন্ধুর মধ্যে গুটিগত বাধার কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, তোমার এই ঝুলির ভেতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। এই যে দেখো, কাবলিওয়ালার নাম কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি। কাবলিওয়ালার নাম কি? কাবলিওয়ালার নাম হচ্ছে রহমত। তাহলে কাবলিওয়ালার নাম কি? তোমরা একটু কমেন্টে করো তো, কাবলিওয়ালার নামটা কি? হ্যাঁ, একজন কমেন্টে লিখছো, নাইম, যে কাবলিওয়ালার নাম হচ্ছে রহমত। হ্যাঁ, আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে তোমাদের কেউ কমেন্ট করো তো দেখি, এখানে কাবলিওয়ালার নাম কি? হ্যাঁ, নওশিন, তোমার উত্তরটি সঠিক হয়েছে, যে তুমি ঠিকই বলেছো, কাবলিওয়ালার নাম হচ্ছে রহমত। তাহলে এই পর্যায়ে একটু দেখো আমাদের এই স্লাইডের মধ্যে আমরা একটু পড়ি। তবে এইভাবে কিন্তু কাবলিওয়ালার সাথে মিনির একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এরপর আমরা দেখি পরে এই গল্পের শেষের দিকে কি বলা আছে। দেখো, উহাদের কথাটার মধ্যে একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকিত নিতান্ত তার স্বভাব বিরুদ্ধে। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? মানে কাবলিওয়ালা মিনিকে জিজ্ঞাসা করছে, তুমি শ্বশুর বাড়ি যাবে? তারপর দেখো, রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। এই যে কাবলিওয়ালা, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কাবলিওয়ালার ভাষা। আমরা কিন্তু শব্দের অর্থ পড়ার সময় আফগানিস্তান, আফগান এই শব্দগুলো দেখেছি। তাহলে যে কাবলিওয়ালা রয়েছে, কাবলিওয়ালার ভাষা কিন্তু বাংলা ভাষা না, সে আধো আধো বাংলায় কথা বলে। কাবলিওয়ালার ভাষা মূলত হিন্দি। তাহলে এখানে আমরা শিখলাম, এই যে রহমত কাবলিওয়ালা বাংলা ভাষায় কথা বলতে পারে না। তারপর দেখো, মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ সংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। তাহলে এই যে ক্রিয়াপদ, আমরা কিন্তু ক্লাসের মাঝে বলেছি যে এই যে তোমাদের ছোট গল্পটি রয়েছে, এখানে কিন্তু সাধুর রীতিতে লেখা। তাহলে তোমরা মনে হয় তোমাদের ক্রিয়াপদ গুলো রয়েছে, এগুলো দেখে দেখে বুঝতে পারতেছো। তোমাদের কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা এটি নোট ডাউন করে রাখো। তাহলে ক্লাসের এই পর্যায়ে একটা বিষয় তোমরা দেখো,
যে চাইয়া দেখে আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া যাইতেছে, তার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী লোক একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বসচা। এই যে বসচা শব্দটা আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে শব্দটি রয়েছে বসচা, বসচা, এই যে দেখো তোমরা যারা ক্লাস 7-এ আছো, এই বসচা শব্দটি কিন্তু তোমাদের কাছে নতুন, আমার মনে হয় নতুন লাগবে। তাহলে নতুন যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা শিখবো কোথায়? শব্দের অর্থতে। তাই গল্প পড়ার ক্ষেত্রে শব্দের অর্থগুলো যদি আমরা দেখে নিয়ে এসে গল্পটি পড়া শুরু করি, তাহলে এই যে আমরা নতুন শব্দটি একবার পড়ে এসেছি এবং আবার গল্প পড়ছি, গল্প পড়ার সময় একবার দেখছি, তাহলে কিন্তু আমি যদি এই সময় মনে রাখতে নাও পারি এই শব্দটির অর্থ কি, তাহলে কিন্তু আমরা শব্দের অর্থে গিয়ে দেখে এসে তাহলে কিন্তু আমি গল্পটি সম্পর্কে আরো অনেক বেশি ভালো ধারণা পেতে পারি। তাহলে বসচা, বসচা মানে হচ্ছে আলোচনা করা। তারপর দেখো রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাইর হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসি উৎফুল্ল হয়ে উঠিল। মিনি একেবারে তাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কইল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বছর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সালাম করে দাঁড়াইল। আমি প্রথমে তাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে। কইলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কইল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতে লাগলো আজিকার এই শুভ দিনে এই লোকটার এখান হইতে গেলেই ভালো হয়, এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়ে ইতস্তত করিয়া কহিল, খুকিকে একবার দেখিতে পাইব না? এই যে দেখো একজন পিতার মন। এখন কিন্তু আমি তোমাদের গল্পের মূল কাহিনীটি বলার চেষ্টা করি। দেখো এখানে এই যে কাবলিওয়ালারও কিন্তু একটি ছোট মেয়ে শিশু ছিল। এই কাবলিওয়ালা তার ছোট যে মেয়েকে রেখে আফগানিস্তান থেকে এই বাংলা অঞ্চলে ব্যবসা করছে, কিশমিশ পেস্তা বাদাম বিক্রি করছে, হরেক মেলার হরেক রকমের যে জিনিস বিক্রি করছে। এখানে মিনি কিন্তু তার যে নিজের ছোট মেয়ে রয়েছে, এই ছোট মেয়ের অবয়ব। এই যে মিনি এতদিন পর কাবলিওয়ালা জেল খেটে এসে মিনিকে কিন্তু এক পলক দেখার জন্যই শুধু এসেছিল। তাহলে আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সঙ্গে দেখা হইতে পারিবে না। সে যেন কিছুক্ষণ ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল, তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাইরে হইয়া গেল। আমার মনে কেমন একটা ব্যথা বোধ হইল। আমি করিতেছি তাকে ফিরিয়া ডাকিবে, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর ও কিঞ্চিত কিশমিশ বাদাম খুকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেইগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কইল, আমার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটা লড়কি আছে। এই যে দেখো শব্দটি লড়কি মানে আমরা হিন্দিতে মেয়ে, বাংলায় আমরা বলি মেয়ে, আর হিন্দি শব্দ আমরা বলি এই যে বিষয়টা বাংলার সাথে হিন্দির যে বিষয়টি আমরা মনে হয় বুঝতে পারছি, যে বাংলায় আমরা বলি মেয়ে, হিন্দিতে বলি লড়কি। তারপর এরপর দেখো এই যে কাবলিওয়ালা
মিনির প্রতি যে ভালোবাসাটা বা মিনির প্রতি যে এত দয়ার কারণ কি আমরা কিন্তু গল্পের এই পর্যায়ে বুঝে যাচ্ছি। তাহলে কি আমরা দেখতে পেলাম এখানে দেখতে পেলাম এই যে কাবলিওয়ালা রয়েছে, এই কাবলিওয়ালার একটি লাড়কি আছে, তেমনি দেশেও আমার একটি লড়কি আছে। মানে আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না বাবু, তোমার যেমন লাড়কি রয়েছে, তোমার যেমন একটি লাড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লাড়কি আছে। তাহলে এই যে লাইনটাই, এইগুলো আমরা একটু হাইলাইট বা রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখবো। আমাদের যখন সৃজনশীল প্রশ্নের উত্তর থাকবে তখন কিন্তু এই লাইনগুলো আমাদের অনেক কাজে আসবে। তাহলে এই পর্যায়ে একটু দেখো, আমরা বলছি আমি তাহার মুখখানি স্মরণ করিয়া তোমার কুপির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি নাই, আমি তো সওদা করতে আসি নাই। মানে এই যে কাবলিওয়ালা রহমত রয়েছেন, রহমত শুধু মিনিকে একবার দেখতেই এসেছেন, সে সওদা করিতে আসে নাই। তাহলে এই যে মিনির প্রতি ভালোবাসা, এই ভালোবাসার জন্ম হয়েছে কারণ কাবলিওয়ালারও নিজের একটি মেয়ে শিশু রয়েছে। তাহলে এই বলিয়া সে আপন মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালাইয়া দেয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল, বউ সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের ওপর একটি ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফ নে, তেলের ছবি নয়, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ স্মৃতিটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতায় রাস্তায় মেওয়া বেচিতে আসে। কন্যার এই স্মৃতিটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতায় রাস্তায় মেওয়া বেচিতে আসে। এই যে মেওয়া শব্দটা, তোমরা অনেকেই বলতে পারো যে স্যার মেওয়া মানে কি? তাহলে আজকের ক্লাসে আমি কিন্তু তোমাদের বলেছি যে একটি ছোট গল্প বা গল্প তোমরা পড়বা কিভাবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, একটি বিষয় খেয়াল করো আমার প্রাণের শিক্ষার্থীবৃন্দ, ইরু পরিবার কিন্তু তোমাদের সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে সহজভাবে বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণ, বাংলা প্রথম পত্র যে পড়াগুলো রয়েছে এগুলো শেখানোর কিন্তু দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত না হও, আমাদের সাথে শেয়ার না করো তোমাদের মনের কথাগুলো, তোমাদের সমস্যাগুলো, বাংলা বুঝতে পারা না বুঝতে পারার বিষয়গুলো, তাহলে কিন্তু আমরা ভালো শিখতে পারবো না। তাহলে আমরা বলেছিলাম একটা ছোট গল্প কিভাবে সহজ উপায়ে পড়বো। আমরা প্রথমেই শব্দার্থ দেখবো, শব্দার্থ দেখে কঠিন শব্দগুলো শিখে নিব। এই যে মেওয়া শব্দটা কিন্তু আমরা যদি শব্দার্থে গিয়ে দেখে আসতাম তাহলে কিন্তু আমরা অনেক ভালো শিখতে পারতাম। তাহলে আমরা একটু শব্দের অর্থে চলে যাই। একটু দেখো তোমরা আমার সাথে, এই যে দেখো তো তোমরা মেওয়া শব্দটি এখানে খুঁজে পাও কিনা। আচ্ছা, এখানে মেওয়া শব্দটি নাই, তো আমি মেওয়া শব্দটির অর্থটি এখানে একটু তোমাদের লিখে দিচ্ছি। তাহলে মেওয়া শব্দটির অর্থ হচ্ছে সুযোগ। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে মেওয়া শব্দটির অর্থ একটু বুঝে গেলাম। তারপর আমরা একটু পড়ি। এখানে দেখো কি আছে, এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাপড় বাহির করলো, সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মিলিয়া ধরিল। তাহলে দেখো এই যে কাবলিওয়ালা তার আফগানিস্তান থেকে নিজের মেয়ে, নিজের পরিবার ছেড়ে বাংলায় চলে এসেছে, আসার সময় কি স্মৃতি নিয়ে এসেছে? শুধু একটা ময়লা কাগজ। সেখানে কি ছিল? সেখানে ছিল খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তার চিহ্ন। তাহলে আমরা এই যে এমসিকিউ গুলো আমাদের রয়েছে, এমসিকিউ গুলো আসলে পারবো না, আমরা দাগিয়ে দেখিয়ে বাংলা প্রথম পত্র বই পড়বো এবং হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবো। তাহলে কি আমরা অনেক ভালো শিখতে পারবো। এটা আরেকটি কারণে করব। আমরা কি কারণে করব? আমরা যখন কিছুদিন পর আবার
ভুলে গিয়ে পরীক্ষার আগে যদি যখন আমরা এই গল্পটি বের করব, তখন আমাদের এই যে দাগানো শব্দার্থগুলো রয়েছে, এই যে দাগানো বইয়ের লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোই আমাদের কাজে আসবে। তাহলে এই পর্যায়ে দেখো, আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙ্গা চেলি পরাকা কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মিনি সলজ্জ ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইলো। এই যে মিনি, মিনি কিন্তু তার বিয়ের দিন হলেও কাবলিওয়ালা যখন এসেছে, শুনেছে, সে কিন্তু কাবলিওয়ালাকে দেখার জন্য এসেছে। এসেছে কিভাবে? বধূ বেশিনী। এই যে বধূ বানানটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বধূ বানানে দীর্ঘইকার। তো আমরা এই বিষয়টি একটু খেয়াল করব। বধূ বানানে দীর্ঘইকার, এটাতে হ্রস্বইকার নেই, এটা হ্রস্বইকার নেই, এখানে রয়েছে দীর্ঘইকার। তাহলে বধূ বেশিনী, এই যে বেশিনী শব্দটি আমরা একটু শেখার চেষ্টা করি। এই যে শব্দটি রয়েছে, এটি একটু আমরা শেখার চেষ্টা করি। তাহলে বধূ বেশিনী, তাহলে বধূ বেশিনী মানে কি? বধূ বেশিনী মানে হচ্ছে বধূর বরণ অবলম্বন করা, বা হচ্ছে হলো বিয়ের সাজে কন্যার যে অবস্থান। তাহলে এই পর্যায়ে আমরা এটি সম্পর্কে ধারণা পেলাম। তারপর দেখো, এখানে বলা আছে, দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙ্গা চেলি পরা কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মিনি সলজ্জা আমার কাছে আসিয়া দাঁড়াইলো। এই যে মিনি কিভাবে আসলো আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো, মিনির যে বাবা রয়েছে, সে মিনিকে ঠিকই বুঝেছে কাবলিওয়ালার যে মেয়ে রয়েছে তার অবয়ব মিনির মধ্যে রয়েছে, আর এই জন্যই কাবলিওয়ালা জেল থেকে এতদিন পর এসে আবার মিনিকে দেখার আগ্রহ দেখিয়েছে। তাহলে এই পর্যায়ে আমরা দেখি, তাহাকে দেখিয়া কাবলিওয়ালা প্রথমত থতমত খাইয়া গেল। কাবলিওয়ালা মিনিকে দেখে থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল যে, খকিত, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মানে এখানে বলতে চাচ্ছে যে কাবলিওয়ালা তার ভাঙা ভাঙা কথায়, খোকি তুমি কি শ্বশুর বাড়ি যাবে? তারপর দেখো এখানে কি বলা আছে। কাবলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, যেদিন মিনির প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল না তাহার মেয়েটি ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। তাহলে একটা বিষয় খেয়াল করো, এই যে গল্পটি শেষ হয়ে গেল, এই গল্পটির মধ্যে কি রয়েছে? তাহলে একটি গল্প পড়ার সময় আমরা গল্পের নির্যাসটুকু নিয়ে নিব, গল্পের মূল ভাবটি নিয়ে নেব। গল্পে তাহলে আমরা কি বুঝতে পেলাম? গল্পে বুঝতে পেলাম যে একজন কাবলিওয়ালা আফগানিস্তান থেকে বাংলায় ব্যবসা করার জন্য এসেছে। সে বাদাম, পেস্তা, কিশমিশ, হরেক মাল, হরেক রকমের জিনিস ফেরি করে বিক্রি করে। এই যে বিক্রি করার কোনো একদিন ঊর্ধ্বশ্বাসে মিনির সাথে তার দেখা হয়। এই 5 বছরের যে কোমল মেয়েটি রয়েছে, সে কাবলিওয়ালাকে প্রথম দেখায় মনে করতো মেয়ে ধরা, ছেলে ধরা, বস্তায় করে, ব্যাগে করে, থলেতে করে তাকে নিয়ে যাবে। এই থলের মধ্যে 2-3টি বাচ্চা রয়েছে। কিন্তু যখন মিনির সাথে কাবলিওয়ালার একটা সুসম্পর্ক তৈরি হয়, মিনি কিন্তু কাবলিওয়ালাকে ভালোবেসে ফেলে এবং কাবলিওয়ালাও মিনিকে ভালোবেসে ফেলে। তারপর কি হয়? কাবলিওয়ালার এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা কিভাবে আসে? এই কারণেই যে কাবলিওয়ালা স্বদেশে, তার নিজের দেশে, তার এই যে মিনির বয়সী একটি ছোট্ট মেয়েকে রেখে এসেছে। কাবলিওয়ালা যখন জেলে যায়, জেল থেকে ফিরে এসে মিনির যখন বিয়ে দেখে, তখন কাবলিওয়ালা মাটিতে বসে পড়ে। এই যে গল্পের শেষে আমরা দেখতে পেলাম, কাবলিওয়ালাকে মিনির বাবা একটি নোট হাতে দেয়, দিয়ে কি বলে, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। তাহলে এখানে দেখো, আমরা পুরো গল্পটি পড়ে ফেললাম। পুরো গল্পটি পড়ে আমরা এই যে শব্দগুলো পেয়েছি, এখানে কিন্তু এই শব্দগুলো আমরা খুঁজে এসেছি।
এখন দেখো আমরা গল্পের পাঠ পরিচিতিতে চলে এসেছি। এই যে পাঠ পরিচিতি রয়েছে, এই পাঠ পরিচিতির হচ্ছে পুরো যে বিষয়গুলো, এই পুরো বিষয়গুলো কি? এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা আমাদের লেকচারে এক পর্যায়ে বলেছি, মেওয়া। তোমাদের বইয়ে মেওয়া সম্পর্কে কি আছে একটু আমরা একটু দেখি। হ্যাঁ, তোমাদের বইয়ে মেওয়া মানে এখানে বলা আছে ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। এই গল্পে খুকির জন্য কাবলিওয়ালার আনা এ জাতীয় উপহার। তাহলে যে হিন্দি শব্দ রয়েছে, হিন্দি, এই হিন্দি মেওয়া মানে হচ্ছে ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। আরেকটা মেওয়া বাংলায় রয়েছে, মেওয়া মানে হচ্ছে সুযোগ। তাহলে মেওয়া মানে হচ্ছে সুযোগ। আর আরেকটা হিন্দি শব্দ মেওয়া মানে হচ্ছে ডালিম বা আঙ্গুর, বাদাম এই প্রভৃতি ফল। এই গল্পে খুকির জন্য কাবলিওয়ালার আনা এ জাতীয় উপহার। তাহলে আমরা পাঠ পরিচিতিতে চলে যাব। পাঠ পরিচিতি কেন আমরা পড়বো? পাঠ পরিচিতি আমরা পড়বো, পাঠ পরিচিতি পড়ে আমরা গল্পের যে সারমর্ম সেটি বুঝতে পারবো। এই সারমর্ম জানা থেকে আমরা এই সারমর্মের বিষয়গুলো আমাদের সৃজনশীলে নিয়ে আসবো। একটি গল্পের যে সারমর্ম, এই সারমর্ম যখন আমরা এই যে বইয়ের ভাষায় যখন আমরা লিখবো, তখন আমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পেতে সাহায্য করবে এই বিষয়গুলো আমাদের। তাহলে আমি কি বলছি শিক্ষার্থী বিন্দু, তোমরা একটু দেখো, এই যে পাঠ পরিচিতি রয়েছে, পাঠ পরিচিতির মধ্যে যেভাবে যে ভাষায় লেখা, এই শব্দগুলো আমরা যদি আমাদের সৃজনশীল লেখার সময় ব্যবহার করতে পারি, তাহলে শিক্ষক মনে করবেন যে তুমি অনেক ভালো পড়েছো, তুমি এই গল্পটি সম্পর্কে অনেক ভালো জানো, এবং তোমার লেখনী শ্রুতিমধুর, তোমার লেখনী অনেক সুন্দর, তোমার লেখার মান অনেক ভালো। তাহলে আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করব। তাহলে এখানে বলা আছে যে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলো মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশই এক। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠে একজন পিতা ও নাতিশীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি পিতার স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। তাহলে মিনি এবং মিনির বাবা এবং কাবলিওয়ালা তার মেয়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার বিষয়গুলো এখানে রয়েছে। তারপর দেখো এখানে কি আছে। আচ্ছা দেখো এখানে বলা আছে, দেখো দেশ কালের সীমারেখা পিতৃদের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। তাহলে এই লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি লাইন আমরা একটু দেখি, যে প্রত্যেক যে দেশের যে সময়ের যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একইভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। তাহলে এই যে গল্পটি রয়েছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন, এই গল্পের সারমর্ম এক কথায় কি? এই গল্পের সারমর্ম এক কথায়, যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, এই যে পিতা রয়েছে, আমাদের যে বাবা রয়েছেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত করেছেন। এই যে কাবলিওয়ালা গল্প রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত করেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও একজন পিতা ছিলেন, তারও অনেক সন্তান ছিলেন। তিনি যখন তার সন্তানকে ভালোবাসতেন, এই যে ভালোবাসা, এই যে স্মৃতিগুলো, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কাবলিওয়ালা গল্প রচনায় অনেক সাহায্য করেছে বলে অনেকে মনে করেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা একটু শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কাবলিওয়ালা গল্পটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাবলিওয়ালা গল্পের মূল বিষয় কি? মিনি এবং রহমত নামে একজন কাবলিওয়ালা একটি ছোট মেয়ে শিশুর ঘটনা, যেখানে একটি ছোট মেয়ে শিশুর কাবলিওয়ালার প্রতি ভালোবাসা, তার প্রতি যে স্নেহ, যে ভালো, তার প্রতি যে আদর, এবং কাবলিওয়ালারও মিনির প্রতি যে আদর, ভালোবাসা, স্নেহ, এটি সম্ভব হয়েছে কারণ একটি পিতা এবং একজন মাতা, একজন হচ্ছে পিতা এবং একজন যে কন্যা, এই কন্যার প্রতি ভালোবাসার বন্ধন থেকে।
তাহলে এই যে গল্পটি রয়েছে, এই গল্পের আমরা যে নির্যাসটুকু পেলাম সেটি হলো, যে দেশেরই হোক না কেন, যে সময়েরই হোক না কেন, বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, একজন পিতার তার সন্তানের প্রতি যে ভালোবাসা, এটি সব সময় একই রকম থাকে। যে কোনো বর্ণের, যে কোনো সমাজের, যে কোনো সংস্কৃতির সব পিতারই তার সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে। আর সন্তানের মঙ্গল চিন্তাই সব পিতার সহজাত আকাঙ্ক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার সন্তানদের ভালোবাসতেন, তাদের তাদের মঙ্গলের চিন্তা করতেন, এই কাবুলিওয়ালার মিনির বাবাও কিন্তু তার মিনির জন্য একইভাবে চিন্তা করেন এবং মঙ্গল চিন্তা করেন এবং ভালোবাসেন। আর এই ভালোবাসাটা কিন্তু কাবুলিওয়ালার সে আফগানে তার সন্তানকে ফেলে রেখে এসে বাংলাদেশের এই যে বাংলাদেশ যে রয়েছে বা এই যে বাংলা অঞ্চল রয়েছে, এই বাংলা অঞ্চলও সমানভাবে পতিত হয়েছে। সে কিন্তু এই কাবুলিওয়ালা রহমত কিন্তু তার কন্যা সন্তানকে স্মৃতিতে অনেক বেশি ভালোবাসেন। তাহলে আমরা পাঠ পরিচিতি থেকে এই বিষয়টি খেয়াল করলাম। এই পর্যায়ে আমরা লেখক পরিচিতি একটু দেখব। এশিয়াদের মধ্যে তিনি প্রথমে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ করেছেন। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, চিত্রকলাতেও তিনি সমানভাবে অবদান রেখেছেন। তারপর একটা জিনিস খেয়াল করো, ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা ও কৈশোরক নামে একটি সংকলনে। তাহলে তোমাদের ছোটদের নিয়ে তার যে লেখাগুলো রয়েছে সেটি কৈশোরক নামে একটি সংকলনে রয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা যেমন হচ্ছে ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীতে পেয়েছো, সপ্তম শ্রেণীতে রয়েছে এবং এর পরবর্তী অষ্টম শ্রেণী, নবম শ্রেণী সব ক্লাসই মোটামুটি পাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে লেখক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লেখক পরিচিতি একটু জেনে নিবে। আর পাঠ পরিচিতি শব্দের অর্থ এবং গল্পটি পড়ে আন্ডারলাইন করে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমরা আমাকে বলো যে তোমাদের ক্লাসটি সহজ একটু লেগেছে কিনা বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমরা একটি ভালো পড়া শেখার জন্য যে বিষয়গুলো সেগুলোর সাথে একদম অবশ্যই এক হয়ে যাব। কারণ দেখো, তুমি যদি ভালো শিখতে চাও, ভালো বুঝতে চাও, তাহলে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনাটা করতে হবে একটু গুছিয়ে। তাহলে গল্প পড়বো কিভাবে? আমরা গল্প পড়বো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো, গুরুত্বপূর্ণ লাইনগুলো, গুরুত্বপূর্ণ শব্দগুলো দাগিয়ে নিব। তারপর লেখক পরিচিতি, পাঠ পরিচিতির গুরুত্বপূর্ণ চুম্বক অংশগুলো দাগিয়ে নেব। যেমন এই চুম্বক অংশ কি ছিল? আমি বললাম যে দেশের যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, একজন পিতার তার সন্তানের প্রতি ভালোবাসা চিরন্তন থাকে এবং এই সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই কিন্তু মনের মধ্যে থাকে। যেমন কাবুলিওয়ালার ছিল, মিনির বাবারও ছিল। আর মিনির বাবা কিন্তু কাবুলিওয়ালার তার সন্তানের প্রতি মমতা, ভালোবাসার জন্য কাবুলিওয়ালাকে স্বদেশে যাওয়ার কথা বলেছেন। ওকে, আচ্ছা দেখেন, দেখো শিক্ষার্থী বিন্দুরা, তোমরা এই পর্যায়ে আমরা কিছু এমসিকিউ চলে যাব। এমসিকিউ এর এখানে একটা জিনিস খেয়াল করো। দেখো, এই যে আমরা বললাম যে গল্পটি যে আমরা পড়লাম, আমরা কতটুকু পড়লাম, এখানে কিন্তু কয়েকটি এমসিকিউ রয়েছে। এই এমসিকিউ গুলোর দেখি তো তোমরা অ্যান্সার করতে পারো কিনা। একজন আমাকে বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম কি? কেউ আমাকে বলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম কি? আচ্ছা, একজন কমেন্ট করেছো স্যার বনফুল। হ্যাঁ, তোমার উত্তরটা সঠিক হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম বনফুল। তারপর এই এমসিকিউটির উত্তর কি হবে? এটা কি উত্তর হবে আমরা একটু দেখি। কাবুলিওয়ালা গল্পের মিনির বয়স কত ছিল? আমরা কিন্তু গল্প পড়ার সময় অনেকবার পেয়েছি যে কাবুলিওয়ালা গল্পের মিনির বয়স কত বছর ছিল।
তাহলে আমরা দেখেছি যে কাবুলিওয়ালা গল্পে মিনির বয়স ছিল 5 বছর। তারপর এখানে দেখো বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কাকেই বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই যে জীবন, তার যে ব্যক্তি জীবনের, তিনি কিন্তু অনেক ছোট গল্প লিখেছেন। তার ছুটি, কাবুলিওয়ালা, আরো অনেক ছোট গল্প রয়েছে যেগুলো সুভা অনেক জনপ্রিয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে সফল এবং সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে জনপ্রিয় লেখক। তাহলে এখানে দেখো বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাবুলিওয়ালা গল্পের দারোয়ানের নাম কি? দেখি তো তোমরা উত্তর করতে পারো কিনা, তোমরা কমেন্টে উত্তর লেখো তো, ক খ গ ঘ এর মধ্যে কোনটি হবে? একজন কমেন্ট করছে যে স্যার রামদয়াল হবে। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক, যে কাবুলিওয়ালা গল্পের দারোয়ানের নাম রামদয়াল। সাকিব, তোমাকে ধন্যবাদ যে তুমি ঠিক বলেছো, রামদয়াল। তাহলে কাবুলিওয়ালা গল্পের দারোয়ানের নাম হচ্ছে রামদয়াল। তারপর আমরা একটু এমসিকিউ গুলোতে যাই, যে সকালবেলা নভেলের কোন পরিচ্ছেদ, সকালবেলা নভেলের কোন পরিচ্ছেদ হাতে নিয়েছিলেন? উত্তর হবে চলো সপ্তদশ পরিচ্ছেদ। কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করাকে কি বলে? বলা হয় হচ্ছে কন্যা রত্ন। তারপর দেখো লেখার টেবিলের পাশে লেখকের পায়ের কাছে কে বসেছিল? তোমরা একটু উত্তর করো তো, লেখার টেবিলের পাশে লেখকের পায়ের কাছে কে বসেছিল? হ্যাঁ, একজন উত্তর করেছে যে মিনি। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক, লেখার টেবিলের পাশে লেখকের পায়ের কাছে বসেছিল মিনি। তাহলে আমরা এই পর্যায়ে একটা সৃজনশীল একটু দেখব। দেখো, সকল অংশেই কিন্তু সমান প্রিপারেশন, সমান পড়াশোনা করা দরকার। যেমন তোমাকে এমসিকিউ, তোমাদের যে বাজারের প্রচলিত গাইড বইগুলো রয়েছে ওখান থেকে এমসিকিউ যেমন প্র্যাকটিস করতে হবে, ভালো নাম্বার পাওয়ার জন্য সৃজনশীলও কিন্তু পড়তে হবে। তাহলে সৃজনশীল পড়ার ক্ষেত্রে কয়েকটি নমুনা সৃজনশীল নিয়ে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা আজকে ক্লাস করতেছো, বাংলায় ভালো করতে চাও, বাংলায় 90, 95 এমন নাম্বার তোলার চেষ্টা করতে চাও, পরীক্ষায় অনেক ভালো করতে চাও, তাদেরকে বলবো তোমরা যখন এই গল্পটি পড়লে, গল্পটি পড়ার পাশাপাশি তোমার যে সহায়ক বইগুলো রয়েছে, যে গাইড বই, যে শিক্ষকের কাছে তুমি দেখছো, দেখিয়ে নিচ্ছ, তার কাছ থেকে তুমি সৃজনশীলটাও চর্চা করে নিবা। সৃজনশীল কিভাবে লিখতে হয় এগুলো আমরা প্রত্যেকটি ক্লাসে আলোচনা করব। তো এই পর্যায়ে আমি বলতেছি একটু তোমরা মনোযোগ দাও। এখানে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্নের উত্তরে আমরা কিভাবে উত্তর করব একটু দেখি। এই যে প্রশ্নগুলো রয়েছে কিভাবে উত্তর করব আমরা একটু দেখি। এই যে প্রশ্নটি রয়েছে একটু দেখো। এই যে কাবুলিওয়ালার, এখানে তো প্রশ্ন নাই রে। কাবুলিওয়ালার মালিক কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ। বলে দেন তো শিক্ষার্থী বৃন্দরা, তোমরা একটু খেয়াল করো, আমাদের এই যে সৃজনশীলটি রয়েছে, এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন রয়েছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা দেখব কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল। একটু তোমরা দেখো এই যে প্রশ্নের উত্তরটিতে, এখানে দেখো কাবুলিওয়ালার মলিন, যে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ।
তাহলে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? একটি ছোট হাতের ছাপ। তাহলে আমরা যখন গল্প পড়ব, গল্পের এরকম গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি আমরা দাগিয়ে নিই, আমি যদি একবার দেখে নিই, তাহলে কিন্তু আমি অনেক ভালো করতে পারবো পরীক্ষায়। তারপর দেখো দ্বিতীয় প্রশ্নটি যেটি ছিল যে আমি তো সওদা করতে আসিনি, এই কথাটি বুঝিয়ে লেখো। আমি তো সওদা করতে আসিনি, এই কথাটি বুঝিয়ে লেখো। তারপর এই প্রশ্নের উত্তরে আমরা দেখো ধারের টাকার বিনিময়ে বর্ষা থাকালীন সময়ে জেদের বসে কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরীকে ছুরি দিয়ে বসে দেয়। এটি অন্য একটি প্রশ্নের উত্তর, আমরা এই প্রশ্নটি নিয়ে কথা বলতেছি না, তোমরা একটু দেখো। এই যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হচ্ছে যে আমি তো সওদা করতে আসিনি, কথাটি বুঝিয়ে লেখো। যদি আমাদের পরীক্ষার খাতা এইটা হয়, তাহলে আমরা প্রথমে এক লাইন এটা লিখবো। আমরা কি লিখবো? আমি তো সওদা করতে আসি না। কথাটি মানে বুঝিয়েছে যে জেল থেকে যখন কাবুলিওয়ালা মিনিকে দেখার জন্য আসলেন, তখন কিন্তু উনি শুধু মিনিকে তার সন্তানের প্রতি যে ভালোবাসা, যে আদর, সেই আদর থেকে, একজন পিতার যে আদর, সেই আদর থেকে মিনিকে দেখতে এসেছিলেন। তাহলে আমি সওদা করতে আসিনি মানে বোঝানো হয়েছে যে মিনি তার সন্তানের স্মৃতিতে কাবুলিওয়ালা তার সন্তানের স্মৃতিতে মিনিকে এক পলক দেখার জন্য, একটু স্নেহ, একটু আদর করার জন্য এসেছিলেন। উদ্দীপকের পরবর্তী প্রশ্নগুলোতে যখন আমরা অ্যান্সার করব, তখন আমরা প্রথমে উদ্দীপকের অংশটুকু, এই যে গ এর আমরা অ্যান্সার করব, খ এবং গ আমরা প্রথমে একটি প্যারা করে নিলাম, তারপর লিখলাম। আর গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা যেটা করব, উদ্দীপকে 1 নং কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। উদ্দীপক এখানে বলা আছে। তারপর তিনি স্বামীকে বোঝান, তিনি ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে, সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। তাহলে উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? এটা কালকে না হয় বা নেক্সট ক্লাসে ইন্টারভিউ দিয়ে দেন। আচ্ছা, তাহলে তোমরা এই যে সৃজনশীলটি রয়েছে, তোমরা কেমন লিখতে পারো বা তোমরা কেমন লিখো, তা সেটার জন্য তোমাদের আমি এই যে পরের প্রশ্নের উত্তরগুলো রয়েছে, এগুলো HW বা হোমওয়ার্ক দিলাম। সেক্ষেত্রে আমি একটু তোমাদেরকে ধারণা দেই। একটু দেখো, উদ্দীপকের প্রথম অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? কোন দিকটি প্রকাশ পেয়েছে যে কাবুলিওয়ালার প্রতি যে মিনির যে সন্দেহ, যে কাবুলিওয়ালা ঝুলির মধ্যে 2-3টি তার বয়সী বাচ্চা রয়েছে, এই যে সন্দেহ, এই যে মনের যে দোলাচল, এই দোলাচলের দিকটি প্রকাশ পেয়েছে। তো আমি তোমাদেরকে একটু ধারণা দিলাম। তোমাদের আগামী দিনের বাড়ির কাজ হচ্ছে এই সৃজনশীল সুন্দর করে গুছিয়ে লেখা। এর পাশাপাশি তোমাদের বইয়ে এই যে এমসিকিউ গুলো রয়েছে বোর্ড বইয়ের, এই বোর্ড বইয়ের এমসিকিউ গুলো তোমরা অ্যান্সার করবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদের আরো একবার একটু বুঝিয়ে দেই যে আমরা পরীক্ষায় ভালো করার জন্য কিভাবে পড়াশোনা করব। আমাকে অনেক শিক্ষার্থী তোমরা প্রশ্ন করো যে স্যার আমি তো বাংলায় ভালো করতে পারি না, আমি তো একটা গল্প মনে রাখতে পারি না, গল্পের এমসিকিউ গুলো ভালো করতে পারি না, বা আমার মনে থাকে না স্যার। তাহলে সেক্ষেত্রে আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য, একটি গল্প পড়ার ক্ষেত্রে অনেক শব্দ তোমরা যারা 7-এ আছো যে অপরিচিত লাগবে। তাহলে এই অপরিচিত শব্দগুলো পারার জন্য কি করতে হবে? সবার প্রথমেই গল্প পড়ার শুরুতে গল্পটা হয়তো তুমি পড়ে নিতে পারো, তার আগে তুমি যেটি করবে সেটি হলো গল্পের যে শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো দেখে নিয়ে গল্পটি পড়তে আসবে। ওই শব্দগুলো তুমি গল্পে পাবে এবং ওই পাওয়া শব্দগুলো তুমি আবার রিভিশন করবে, আবার হলো শব্দের অর্থ গিয়ে দেখে নিবে। তাহলে কয়েকবার দেখার ফলে তুমি অপরিচিত শব্দগুলো সম্পর্কে ভালো জানবে। এর পাশাপাশি কি করবে? পাশাপাশি গল্পের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে, যেমন মিনির বয়স 5 বছর, মিনি কাবুলিওয়ালার পাশে বসে নিচে বসেছিল, এই যে বিষয়গুলো, এই যে এমসিকিউ গুলো তোমরা দাগিয়ে রাখবে, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখবে। পাঠ পরিচিতি থেকে দাগিয়ে রাখবে, এই যে পাঠ পরিচিতি রয়েছে, পাঠ পরিচিতি থেকে তুমি লাইনগুলো শেষ স্যার, আর 2 মিনিট। এই যে লেখক পরিচিতি রয়েছে, এই যে লেখক পরিচিতি গুলো, এই যে পাঠ পরিচিতি গুলো রয়েছে, এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, এইগুলো তোমরা এভাবে দাগিয়ে নিবে।
এবং পাঠ পরিচিতির মতো করে সৃজনশীল লেখার চেষ্টা করবে। তাহলে আমি ক্লাসের শেষের অংশে বলতেছি কি করবে তোমরা সৃজনশীল ভালো করার জন্য পাঠ পরিচিতি অনেক মনোযোগ সহকারে পড়বে, পাঠ পরিচিতি গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে নিবে। আর আমরা বোর্ড বই পড়ার সময় কিন্তু গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে নিয়েছি, গুরুত্বপূর্ণ এমসি গুলো দাগিয়ে নিয়েছি। এর ফলে কি হবে, আমরা একটি গল্প পড়ার পর কিন্তু পরের দিনই আবার ওই গল্প পড়ি না, আমরা কয়েকদিন কয়েক মাস বা পরীক্ষার আগে এসে পড়ি। আর এর জন্য আমরা যখন দাগানো রাখবো, আমরা যখন হাইলাইট করে রাখবো, সেই পড়াগুলো যখন আমি আবার রিভিশনে আসবো কিছুদিন পর, তখন কিন্তু আমার এগুলো সিক্স সেন্স কাজ করবে, আমি অনেক সহজে গল্পটির সাথে রিলেট করতে পারবো। তাহলে এইভাবে একটা গল্প ভালো শিখতে পারবো আমরা। তোমাদের তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে এই যে তোমাদের এমসিকিউ গুলো রয়েছে, এই এমসিকিউ গুলো এবং হচ্ছে এই যে সৃজনশীলটা রয়েছে, তুমি কতটুকু বুঝলে আজকের লেকচারটি সেটি আমরা বুঝতে পারবো। তাহলে তুমি এই যে সৃজনশীলটি রয়েছে, এই সৃজনশীলটি তুমি বাসায় প্র্যাকটিস করবে, বাসায় হাতে লিখবে, বাসায় খাতায় লিখবে, খাতায় লিখে দেখবে যে তুমি কি রকম পারো। আমাদের যে ফেসবুক গ্রুপ গুলো রয়েছে, এই গ্রুপ গুলোতে তুমি লিখে আপলোড দিলে আমরা আবার দেখে তোমাদেরকে জানাবো যে তোমার উত্তরটি কতটুকু সঠিক হয়েছে, বা তুমি 10 নাম্বারের মধ্যে একটা সৃজনশীলের 10 নাম্বারের মধ্যে তুমি কত পেতে পারো। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে 9-10 পাওয়ারই কিন্তু চেষ্টা করতে হবে। তাহলে এর জন্য একটু গুছিয়ে পড়তে হবে। তাহলে শিক্ষার্থী বৃন্দরা, তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো বা তোমাদের যদি ক্লাসটি কঠিন লাগে, এই পর্যায়ে তোমরা বলতে পারো যে কোথায় বুঝুনি বা ক্লাসটি কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, একটু আমাদেরকে জানাও।